হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি রেলের পিপিএসসি এ আসা নিউমেরিক্যাল সায়েন্সের সেট 4। তো আজকের সেটের প্রথম কোশ্চেন, যখন এক কেজি ভর এক কেজি ভরের গতিশক্তি 1 জুল হয় তাহলে দ্রুতি কত? গতিশক্তি দিয়ে দিয়েছে 1 জুল, তাহলে দ্রুতি কত বের করতে হবে। তো গতিশক্তির সূত্র মানে কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এটা তোমরা সবাই জানো, হাফ এম ভি স্কোয়ার। যেখানে গতিশক্তি দিয়ে দিয়েছে, যেটা কাইনেটিক এনার্জি আমাদের দিয়ে দিয়েছে, এবং ভর দিয়ে দিয়েছে, তাহলে আমাদের বেগ মানে দ্রুতি অর্থাৎ ভি বেগ আমাদের বের করতে হবে। তাহলে সমান সমান 1 ধরে নেওয়া যায়। তাহলে এম এর মান আমরা 1 জানি, তাহলে এখানে হাফ গুণ 1 গুণ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 হয়। তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে যায় √2। √2 এর মান 1.414, এটা তোমরা সবাই জানো, না জানলে এটা সবসময় মুখস্থ রাখা উচিত। 1.414, তাহলে এখান থেকেই পেয়ে যাচ্ছে 1.414/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে 1.4 পর্যন্ত ধরেছে, তাহলে এদের অ্যান্সার হচ্ছে 1.41 ডি, অ্যান্সার ডি। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। তাহলে কোশ্চেন নম্বর 2, মান 8 ওহম, 4 ওহম এবং 12 ওহমের 3টি রোধকে সমান্তরালভাবে যুক্ত করা হয়েছে। বর্তনীটির সমতুল্য প্রতিরোধক শক্তি কত? সমান্তরালভাবে যুক্ত করা হয়েছে। তো সমান্তরাল রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে সূত্র, মানে কোনো একটা রোধ, মনে করো 3টে রোধ আছে, এভাবে আছে, তাদেরকে সমান্তরাল মানে তারা সবসময় প্যারালাল আছে। এবং তাদেরকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যোগ করা হয়েছে। এবার যদি যোগ করা হয় তাহলে এটা R1 মনে করলে, এটা R2, এটা R3, তাহলে টোটাল মানে ইয়েটার যে রোধ হবে সেটা তুল্য রোধ হবে 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা হচ্ছে এভাবে চলতে থাকে। এবার যদি 4টে থাকে, 5টা থাকে, তাহলে সবগুলো 1/, নিচে সমবায় যুক্ত হতে থাকে। এটাকে রোধের সমান্তরাল সমবায়ের সূত্র। তাহলে এখানে রোধ দিয়ে দিয়েছে, তাহলে তাদের তুল্য রোধ বের করতে হবে, মানে 1/R আমাদের বের করতে হবে। তাহলে চলো দেখা যাক। তাহলে 1/R ইজ ইকুয়াল টু, তুল্য রোধ আমরা পেয়ে গেছি 1/8 প্লাস 1/4 প্লাস 1/12। তাহলে এখানে লসাগু বের করতে হবে। 8, 4, 12, 8, 4, 12 লসাগু 24 হয়। 8, 4, 12 লসাগু 24। তাহলে এখানে 3, 8, 24, 4 দিয়ে 4, 6, 24, এদিকে 12 দুগুণে 24 মানে 2। তাহলে এখানে হচ্ছে 3 আর 2, 5 আর 6, 11, 11/24। এটা 1/R এর মান। তাহলে R ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? R হলে উল্টে যাবে, 24/11। এটাকে যদি ভাগ করা হয় তাহলে 22, 2 থাকে, যদি ধরে যায় তাহলে দশমিক নিলে, শূন্য নিলে 2, 20 হয়ে যায়, তাহলে 2.1 আসে। তাহলে এভাবে চলতে থাকবে, 9 আসবে, 98 হবে, 2.8 হবে, চলবে। 2.1 অ্যান্সার আমার এখানে চলে এসছে, 2.1।
এটাকে ওহম রোধ ইউনিট। অ্যান্সার বি। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নম্বর 3, এটা ভালো কোশ্চেন। .4 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের নির্গত করতে পারে একটি উৎসের কম্পাঙ্ক হল 500 হার্জ। তরঙ্গ দৈর্ঘ্যটি 600 মিটার ভ্রমণ করতে কতক্ষণ সময় লাগবে? 0.4 মিটার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে এসে কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য নির্গত করতে পারে, তার উৎসের কম্পাঙ্ক দিয়ে দিয়েছে 500 হার্জ। তাহলে কম্পাঙ্ক দিয়ে দিয়েছে 500 হার্জ, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 400 হার্জ। তাহলে মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তু মানে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতগুলো কম্পাঙ্ক যেতে পারে মানে তাকেই এই বিন্দুটা মানে ওই বিয়েতে তার কম্পাঙ্ক বলা হয়। 1 সেকেন্ডে যতগুলো যেতে পারবে মানে এখান থেকে শুরু মানে কম্পাঙ্ক তাকেই বলা হচ্ছে, যেটা 1 সেকেন্ডে এই বিন্দুর মধ্যে যতগুলো তরঙ্গ অতিক্রম করতে পারবে। একটা সম্পূর্ণ তরঙ্গ একই বিন্দু থেকে শুরু হচ্ছে এবং সেই গিয়ে একই বিন্দুতে মিলিত হচ্ছে, মানে এই বিন্দু থেকে শুরু হয়ে এই বিন্দুতে যাচ্ছে, এটাকে একটা কমপ্লিট তরঙ্গ বলে। এই যে কমপ্লিট তরঙ্গ, এই তরঙ্গের যে দূরত্ব সেটা আমাদের দিয়ে দিয়েছে 0.4 মিটার। 0.4 মিটার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। এবার এটা অনেকে এখান থেকেও ধরে, এই যে এখান থেকে ডিস্টেন্স এই পর্যন্ত দুটো সেম একই ব্যাপার, এই দুটো দূরত্ব সেম একই 0.4 মিটার, এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে। তো তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলে তাহলে এখানে একটা বিন্দু আছে, পেলে এখানের মধ্যে দিয়ে এভাবে একটা তরঙ্গ যাচ্ছে। তরঙ্গ যাওয়া মানে একটি বিন্দু যতবার কম্পিত হয় সেটাকে মানে কম্পাউন্ড বলা হয় সোজা ভাষায়। তো একটা বিন্দুর যে কম্পন পাচ্ছ সেটা এখানে দিয়ে দিয়েছে 500 হার্জ, মানে এই বিন্দুর মধ্যে বিন্দুটা এখানে 500 হার্জ কম্পন করছে 1 সেকেন্ডে, এবং এই বিন্দুর মধ্যে 1 সেকেন্ডে 500টি তরঙ্গ অতিক্রমণ করছে। এভাবে এই যে এখান থেকে এটুকু এভাবে এই যে একটা তরঙ্গ এরকমভাবে 500টা তরঙ্গ এর মধ্যে দিয়ে অতিক্রম করছে এই বিন্দুর মধ্যে দিয়ে। তাহলে যে বিন্দুটার মধ্যে দিয়ে টোটাল কতটা তরঙ্গ অতিক্রম করছে 1 সেকেন্ডে? 500টা তরঙ্গ অতিক্রম করছে, এবং 1 সেকেন্ডে তাহলে বিন্দুটা 0.4 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা পাচ্ছি, সেই তরঙ্গ দৈর্ঘ্যের সে 500টা হার্জ অতিক্রম মানে হার্জ এই বিন্দুর মধ্যে দিয়ে তরঙ্গ অতিক্রম করছে। তাহলে এই বিন্দুদের মধ্যে যে 1 সেকেন্ডে তরঙ্গ যাচ্ছে সেই তরঙ্গ কত মিটার দূরত্ব যাবে? 500টা তরঙ্গ গেছে এত মিটার, মানে 0.4 মিটার করে প্রত্যেকটা তরঙ্গ, তাহলে টোটাল কতটা যাবে? 500 গুণ 0.4 মিটার তরঙ্গ দৈর্ঘ্য গেছে। তাহলে টোটাল পেয়ে গেলে তোমরা 500টা তরঙ্গ গেছে কত মিটার করে প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য? 0.4 মিটার। তাহলে 1 সেকেন্ডে এত মিটার তরঙ্গ অতিক্রম করেছে। তাহলে এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে শূন্য একটা কেটে যাচ্ছে, পয়েন্ট উঠে যাচ্ছে, তাহলে 4 5 20, 200 মিটার তরঙ্গটা অতিক্রম করছে 1 সেকেন্ডে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম তরঙ্গের বেগ, যেটা ভি বলা হয়, ভি আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে? তরঙ্গ দৈর্ঘ্যটি 600 মিটার ভ্রমণ করতে কতক্ষণ সময় লাগবে? তরঙ্গ দৈর্ঘ্য 600 মিটার ভ্রমণ করতে কত মিনিট সময় লাগবে? তাহলে এখানে তোমরা বেগ পেয়ে গেছো, বেগ পেয়ে গেলাম 200 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা 600 মিটার যেতে নিশ্চয়ই 200 দিয়ে ভাগ করলেই বেরিয়ে আসবে। 200 করলে এটা তো কেটেই যাচ্ছে, পুরো 3 হয়ে যাচ্ছে, 3 এটা মিটার পার সেকেন্ড থেকে এটা সেকেন্ড আছে, 3 সেকেন্ডে এটা অতিক্রম করছে। তাহলে অ্যান্সার হচ্ছে 3 সেকেন্ড, অ্যান্সার বি। কোশ্চেনটা ভালো ছিল, যথেষ্ট ভালো কোশ্চেন। তরঙ্গ দৈর্ঘ্য এখানে দিয়ে দেওয়া আছে। ওয়েভলেন্থ মানে the distance between two consecutive crests
ব্রডকাস্ট কল্ড ওয়েভলেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য মানে ওয়েভলেন্থ সেম। এই যে এই বিন্দুর মধ্যে দিয়ে একটা তরঙ্গ যাচ্ছে, এবার দুটো যে কনজিকিউটিভ মধ্যে রয়েছে এই দুটোর মধ্যে যে দূরত্ব, একেই বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তোমরা এখান থেকে ধরতে পারো এটার থেকে এটার মধ্যে যে দূরত্ব, এটাকেই তরঙ্গ দৈর্ঘ্য বলে। এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। আর ফ্রিকোয়েন্সি বলেছে দ্য নাম্বার অফ ওয়েভ পাসিং থ্রু দি আ পয়েন্ট ইন 1 সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। মানে একটা বিন্দুর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতগুলো কম্পাঙ্ক মানে তরঙ্গ অতিক্রম করছে তাকেই বলা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ওয়েভ যতগুলো অতিক্রম করছে তাকে ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছ, এভাবে করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। একেবারে সোজা কোশ্চেন, লাইটের কোশ্চেন। তো কোশ্চেন 4 হলো, একটি লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 500 সেকেন্ড। 500 সেকেন্ড লেন্সের ফোকাস দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এর পাওয়ার কত হবে? তা লেন্সের পাওয়ার বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হলো P = 100/f। এফ হচ্ছে তার ফোকাস দৈর্ঘ্য। এখানে যখন এফ 100 হবে, যখন এটা সেমিতে থাকবে, আর P = আছে 1/f, যেখানে এফ এর মান মিটারে থাকবে তখন এটা। তো লেন্সের ফোকাস দৈর্ঘ্য বের করার জন্য পাওয়ার যে এটা তোমার সূত্র। তাহলে এখানে ফোকাস দৈর্ঘ্য এফ দিয়ে দিয়েছে আমাদের, এফ = 50 সেমি। তাহলে সেমিতে আছে, তাহলে আমাদের যে পাওয়ার বের করতে হবে সেটা হবে 100/f। এফ এর মান 500 দিয়ে দিয়েছে, তাহলে 100/50 সেমি। তাহলে এখান থেকে 2 আসে। আর এই লেন্সের যে পাওয়ার সেটাকে আমরা ডায়োপ্টার এককে মাপি, তো এই জায়গায় ডায়োপ্টার মনে হয়, তাহলে এখানে 2 ডায়োপ্টার, অ্যান্সার নাম এ। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নম্বর 5, 20 কেজি ভরের একটি বস্তু 6 মিটার/সেকেন্ড সমবেগে যাচ্ছে, বস্তুটির অর্জিত গতিশক্তি কত? রেলে সবসময় এরকম পাতি কোশ্চেনই বসে, খুবই সোজা অঙ্ক এগুলো। তো ডাইরেক্ট সূত্র বসানোর অঙ্ক। গতিশক্তির অঙ্ক দেখছো তো সবসময় রিপিটই হচ্ছে, মানে প্রত্যেকটা সেটাই একটা থেকে দুটো কোশ্চেন করে গতিসূত্র আছেই। তো গতিসূত্র কমন একটা পাওয়ায় এটা কনফার্ম। তো চলো অঙ্কটা দেখা যাক। তো গতিসূত্রের যে সূত্রটা রয়েছে 12mv², 12mv², যেখানে m দিয়ে দিয়েছে 20 কেজি এবং v দিয়ে দিয়েছে 6 মিটার/সেকেন্ড²। তাহলে এখানে বসিয়ে দিলে 12 গুণ 20 গুণ v² মানে 6 মানে 36। তাহলে এটা এখানে কেটে গিয়ে 10 হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 360 জুল যেটা। তাহলে 360, এটা বি অ্যান্সার আছে, তাহলে অ্যান্সার বি। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নম্বর 6, 20 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা একটি বালক 20 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা একটি বালক একটি পাথর ফেলল। যদি জি মানে গ্র্যাভিটি 10 মিটার/সেকেন্ড হয়, তাহলে যে বেগের সাথে পাথরটি ভূমি স্পর্শ করবে সেটি হলো। এটা একটা ভালো অঙ্ক। এটার জন্য যে গতিসূত্রের যে সূত্র আছে সেগুলো কাজে লাগবে, সেটা তোমাদের দেখায়নি, আগে সূত্রগুলো দেখিনি। তাহলে তো প্রথম সূত্র হলো, যদি কোনো একটা বস্তুকে ভি বেগ মানে প্রাথমিক বেগ ইউ আছে, ইউ থেকে তার বেগ পরিবর্তন হচ্ছে ভি হচ্ছে, তার যে ত্বরণ সেটা আছে, মানে গ্র্যাভিটির ক্ষেত্রে এটা তার ত্বরণ যদি জি থাকে এবং সে যদি এই উচ্চতা অতিক্রম করে,
তাহলে যে সূত্রগুলো আছে সেটা হলো ভি ইজ ইকুয়াল টু ইউ, যখন উপরে উঠবে প্লাস মাইনাস দুটো হয়, উপরে উঠবে, যখন উপরে উঠবে তখন বস্তুটি মাইনাস হবে, আর যখন নিচে নামবে তখন প্লাস হবে। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জি ইন্টু টি, এটা একটা সূত্র আছে, এখানে কাজে লাগবে এগুলোর মধ্যে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু জিএইচ, এটা একটা সূত্র আছে। তো আর একটা সূত্র আছে এইচ ইজ ইকুয়াল টু, আরও সূত্র আছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস আর মাইনাস এখানে মানে হাফ জিটি স্কোয়ার। তো এখানে ভি মানে প্রাথমিক বেগ আছে, যেমন উচ্চতা মানে প্রাথমিক বেগ, অন্তিম বেগ, এবং যখন তার টাইম বের করার জন্য তখন এটা ইয়ে করতে হবে, যখন প্রাথমিক, একই অঙ্ক এটা, এই দুটোর মধ্যে একটা ইউজ করা যেতে পারে। এটা উচ্চতা মানে প্রাথমিক বেগ, অন্তিম বেগ, এবং যখন তার উচ্চতা বের করতে হয় তখন এটা এই সূত্রটা, আর যখন তার উচ্চতা দেওয়া আছে এবং তার প্রাথমিক বেগ দেওয়া আছে, অন্তিম বেগ দেওয়া নেই, তখন এটা। তো এখানে কোন সূত্র কাজে লাগবে দেখা যাক। তো একটা বস্তু বলছে 20 মিটার উচ্চতায় আছে, উপরে একটা বস্তু আছে 20 মিটার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে, এবং 20 মিটার উচ্চতা একটা বস্তু আছে, মানে একটা ছেলে আছে, একটা বালক আছে, সে বালক একটা পাথরকে ভূপৃষ্ঠ থেকে এটা 20 মিটার উচ্চতায় আছে, তাহলে এই পাথরটাকে সে নিচে ফেলছে, এবং সে যখন নিচে ফেলছে স্থির অবস্থায় এসে পাথরটা, এবং সে নিচে যখন ফেলছে তখন তার মধ্যে একটা জি কাজ করছে, গ্র্যাভিটি কাজ করছে, জাস্ট ফেলে দিচ্ছে, কোনো ধাক্কা দিচ্ছে না, জাস্ট এখান থেকে ছেড়ে দিচ্ছে আর কি। তাহলে এখান থেকে পড়ছে, এবং এটা পড়ে যখন নিচে আসছে এবং নিচে যখন মাটিতে স্পর্শ করছে, সেই মুভমেন্টের আগে কতটা বেগ ছিল সেই বেগটা এখানে বের করতে হবে। ভূমি স্পর্শ করার আগে সেটি যে বেগ ছিল, বেগের সাথে যে ভূমি স্পর্শ করছে সেটা করে, যে বেগ নিয়ে সেটা ভূমিতে পড়ছে, মানে যে বেগটা নিয়ে সেটা মানে ভি, অন্তিম বেগ আমাদের বের করতে হবে। প্রাথমিক বেগ এখানে ইউকে আমরা এখানে, বস্তুটা এখানে ছিল স্থির অবস্থায়, যাই ইউকে আমরা শূন্য ধরবো, তাহলে ইউ যদি শূন্য হয় তাহলে ভি আমাদের কত সেটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে টাইম কতটা লেগেছে সেটা বের করতে হবে। আমরা এখানে ভি আমরা জানি না, তাহলে ইউ জানি, এখানে আমরা এইচ জানি, উচ্চতা দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমরা এইচ জানি, এটা এইচ উচ্চতা পেয়ে গেছি, এইচ আমরা পেয়ে গেছি এখানে 20 মিটার উচ্চতা, আমরা ইউ পেয়ে গেছি 0, জি আমরা গ্র্যাভিটিতে সবাই জানো জি 10 পেয়ে গেছি, তাহলে টি আমরা এখান থেকে পেয়ে যাবো আর কি, এইচ ইজ ইকুয়াল টু যেটা ইউ টি, যখন বস্তুটা নিচে আসে যখন তার সঙ্গে প্লাস হয়, মানে গ্র্যাভিটির অ্যাকশন কাজ করে পজিটিভলি ভাবে, সেই জন্য এটা প্লাস হয়, ইউটি প্লাস হাফ জি টি। তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা প্রথমে ইউজ করে আমরা টি এর মান বের করব। তাহলে চলো দেখা যাক, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা ইউ ইকুয়াল টু 0 পেয়েছি, তাহলে টোটালটা 0 হয়ে গেল। তাহলে এইচ এর মান আমরা জানি এখান থেকে 20, যেটা এখানে দিয়ে দিয়েছি উচ্চতা 20 পেয়ে গেলাম, হাফ, এবং জি এর মান আমরা এখান থেকে পেয়েছি 10, তাহলে টি স্কোয়ার এখানে থেকে যাচ্ছে, টি স্কোয়ারের মান আমরা বের করতে হবে এখান থেকে, 10 কেটে গেল, 2 এখানে চলে এলো, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আসছে, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আসে, তাহলে টি এর মান আমরা এখান থেকে টি এর মান 2 পেয়ে গেলাম। সুতরাং বস্তুটা উপর থেকে নিচে আসতে সময় লাগছে, যে উপর থেকে নিচে আসতে সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে আমরা যখন এখানে পেয়ে গেলাম ভি এর মান, মানে টি এর মান আমরা যখন পেয়ে গেলাম, তাহলে এটাকে আমরা এবার তো বেগের সঙ্গে ইয়ে করতে হবে, বেগের সঙ্গে ইয়ে কম্পেয়ার করতে হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু
ইউ প্লাস যখন নিচে নামে তখন প্লাস হয় জি টি। তো আমরা টি পেয়ে গেছি, ইউ শূন্য আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু জি আমরা জানি 10 এবং টি 2, তাহলে এখানে ভি পাচ্ছি আমরা 20 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে বি। কোশ্চেনটা যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 7, যদি একটি টাওয়ারের শীর্ষ থেকে শূন্য বেগে একটি পাথর ছোড়া হয়, 4 সেকেন্ড পরে সেটি মাটিতে পড়ে, তাহলে টাওয়ারটির উচ্চতা কত? দেখো এখানে আমরা টাওয়ারের মানে টি মানে কত টাইম টি পেয়ে গেছি, আমাদের টি দিয়েছে, আর কিছু দেওয়া নেই। মানে শীর্ষবিন্দু থেকে মানে ছেড়েছে, মানে স্থির অবস্থা থেকেই ছাড়া হয়েছে। মানে যদি একটি টাওয়ারকে শীর্ষবিন্দু থেকে শূন্য বেগে ছাড়া হয়েছে, তার মানে ইউ আমরা এখান থেকে পেয়ে গেছি, ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে ইউ 0 পেয়ে গেলাম, টি ইজ ইকুয়াল টু 4 পেয়ে গেলাম। তাহলে পাথরটির উচ্চতা কত বের করতে হবে? তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি এর স্কোয়ার। এটা ডাইরেক্ট মান বসিয়ে দিলেই হয়ে যাবে মনে হচ্ছে। ইউ কারণে 0 পেয়ে গেছি, তাহলে এটা টোটালটাই 0 হয়ে গেল। জি গ্র্যাভিটিকে আমরা গ্র্যাভিটি ধরে নিতে পারি, গ্র্যাভিটি 10 ধরবো আমরা, তাহলে সুবিধা হবে। হাফ ইন্টু 10, টি এর স্কোয়ার আমরা এখানে 4 দিয়ে দিয়েছি, তাহলে টি এর স্কোয়ার মানে 4 4 16। এটা কেটে গেল, এটা 8। তাহলে এইচের মান আমরা কত পাচ্ছি? 80 মিটার। এই অ্যান্সার ডি, 80 মিটার। তো নেক্সট কোশ্চেন, এটা একেবারে সোজা কোশ্চেন, এটা তোমরা সবাই পারবে। ভূপৃষ্ঠের উপরে মাপার পর একটি বস্তুর ওজন 60 নিউটন পাওয়া গেল, চাঁদের পৃষ্ঠে বস্তুর ওজন কত হবে? তো চাঁদের পৃষ্ঠে বস্তুর ওজন পৃথিবীর পৃষ্ঠে বস্তুর ওজনে 1/6 ভাগ হয়। মানে চাঁদের পৃষ্ঠে যখন মানে পৃথিবীর যে গ্র্যাভিটি যদি জি হয়, তাহলে চাঁদের পৃষ্ঠে গিয়ে গ্র্যাভিটি হয়ে যায় জি ড্যাশ ইজ ইকুয়াল টু 1/6 অফ জি। তাহলে বস্তুর ভরও 1/6 গুণ কমে যাবে। যখন বস্তুর ভর মানে এমজি, এমজি মানে এখানে দিয়ে দিয়েছে 60 নিউটন। তাহলে যখন চাঁদে যাওয়া হবে তখন এমজি ড্যাশ হয়ে যাবে, ম্যাস সেম থাকবে কিন্তু জি ড্যাশ তো কমে যাবে না। জি ড্যাশ যখন কমে যাচ্ছে তাহলে জি ড্যাশ হয়ে যাচ্ছে 1/6, তাহলে mg/6 হয়ে যাবে। mg/6 মানে 60/6, 60/6 মানে 10 নিউটন বস্তুটির ভর হবে। সিম্পল অঙ্ক, তো অঙ্ক বলা যায় না, চলে না। দুটি ট্রেন, একটি 140 মিটার পার 40.5 মিটার দীর্ঘ এবং অন্যটি 165.5 মিটার দীর্ঘ, এরা একে অপরকে বিপরীত দিক থেকে এসে 9.6 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, দুটি ট্রেনের সম্মিলিত দ্রুতি কত? যদি মনে করো এটা একটা ট্রেন আছে যেটার দৈর্ঘ্য হচ্ছে 144.5 মিটার, অন্য একটা ট্রেন সামনের দিক থেকে আসছে যেটার দৈর্ঘ্য হচ্ছে 165.5 মিটার। এই দুটো ট্রেন একে অপরকে যখন অতিক্রম করছে, তাহলে যদি একে অপরকে অতিক্রম করতে হয় তাহলে দুজনের দুজনের মানে দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে তাহলে দ্রুতি হচ্ছে টোটাল যে তাদের দুজনের যে সমষ্টি বেগ দূরত্ব, সেটাই হলো তাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব। সেই দূরত্বটা তারা কত সময়ে যাচ্ছে? 9.3 সেকেন্ডে তারা টোটাল তাদের নিজেদের দূরত্ব অতিক্রম করছে। তাহলে তারা একে অপরকে অতিক্রম করে চলে যেতে পারছে। তাহলে দ্রুতি কত হবে? তাহলে দ্রুতি হবে তাহলে 1.44.5 প্লাস 165.5, টোটাল তাদের নিজেদের দূরত্ব
কত টাইমে যাচ্ছে? 9.3 সেকেন্ডে যাচ্ছে। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 5 আর 5 10 শূন্য, হাতে থেকে আমার 1, এদিকে 45 হয়ে যাচ্ছে, তাহলে 45.0, তাহলে ওটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে 5 আর 5 10 শূন্য, হাতে থেকে আমার 1, এটা 5 6 11 1, হাতে থেকে আমার 1, 2 2 1 310, তাহলে 310.0 বাই 9.3, তাহলে শূন্যটা মানে পয়েন্টটা তুলে দিলাম, তাহলে এটা এই পয়েন্টটা উঠে গেল, তাহলে 3100 বাই 300, 3100 বাই 93, তার মানে এটা 31কে এটা কেটে যায়, তাহলে 100, এখানে 100 100 থাকে, এখানে কেটে গিয়ে 3 থাকে, তাহলে 100/3, এটা যেটা আসছে সেটা মিটার পার সেকেন্ডে আসছে। আমাদের অ্যান্সার দিয়েছে কিমি পার আওয়ার্সে, তাহলে মিটার পার সেকেন্ডকে যদি কিমি পার আওয়ার্সে আনতে হয় 100/3, এটাকে যদি আমরা কিমি পার আওয়ার্সে আনতে হয়, তাহলে মিটার পার সেকেন্ডকে যদি কিমি পার আওয়ার্সে আনতে হয়, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা 3 দিয়ে দিলে 3 6 18, আর 5 দিয়ে দিলে 5 20 100, তাহলে 20 গুণ 6 মানে 120 কিমি পার আওয়ার্স, তাহলে অ্যান্সার সি 120 কিমি পার আওয়ার্স। তো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দুই মিটার দীর্ঘ একটি শিকলকে একটি টেবিলের উপর রাখা হয়েছে, এটি 60 সেন্টিমিটার মানে 60 সেন্টিমিটার অংশ টেবিলের প্রান্ত থেকে অবাধে ঝুলন্ত রয়েছে, তাহলে শিকলের মোট ভর 4 কেজি, তাহলে সমগ্র শিকলকে টেনে আনতে টেবিলের উপর টেনে আনতে কত কার্য করতে হবে? মনে করো এখানে একটা টেবিল আছে, টেবিলের উপরে এখানে একটা শিকল আছে, আমরা ঝুলছে মনে করো না আর কি, শিকলটা আছে, এবার এই শিকলটা টোটাল দৈর্ঘ্য দিয়েছে 2 মিটার, 2 মিটার টোটাল দৈর্ঘ্য দিয়েছে এখানে, 2 মিটার টোটাল দৈর্ঘ্য, কিন্তু এখানে বলেছে 60 সেন্টিমিটার ঝুলছে, 60 সেন্টিমিটার মানে এই যে যেটা ঝুলছে এটা হচ্ছে 60 সেন্টিমিটার, এই 60 সেন্টিমিটারকে আমি যদি মিটারে আনি তাহলে হয় 0.6 মিটার, 0.6 মিটার এটা নিচে ঝুলছে, টেবিলের অবাধে ঝুলছে, এবং এখানে তাহলে 1.4 মিটার যেটা আছে এটা এখানে উপরে রয়েছে টেবিলের উপরে, তাহলে কি বলেছে এবার এই টেবিলের যে উপরের অংশটা রয়েছে যে নিচে ঝুলছে, এই ঝুলন্তটাকে উপরে টেনে তুলতে হবে। টেনে যদি তুলতে হয় তাহলে ব্যক্তিকে কতটা কার্য করতে হবে? টেবিলের উপর এটা ঝুলছে কারণ এখানে যে বলটা কাজ করছে দুটো বল সমান আছে, সেই কারণেই বস্তুটা ঝুলছে। এই টেবিল আছে, টেবিলের উপরে শিকলটা ঝুলছে, ঝুলার জন্য ফ্রিকশন, এই যে এখানের সঙ্গে টেবিলের সঙ্গে এটা যুক্ত থাকার জন্য এখানে এর মধ্যে যে টেবিল আর শিকলের মধ্যে একটা বল কাজ করছে, এটাকে ফ্রিকশন বল বলে, ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা টেবিলের উপর এটাকে রাখার জন্য, শিকলকে রাখার জন্য ঘর্ষণ বল কাজ করছে, আর এদিকে বস্তুটা ঝুলছে, ঝুলার জন্য বস্তুর উপর একটা বল কাজ করছে যেটা অভিকর্ষ বলের জন্য ভর, এবং সেটা হচ্ছে mg, এটা হচ্ছে বস্তুকে নিচের দিকে টানছে এবং এটা ঘর্ষণ বলটা উপরের দিকে রাখার জন্য এটা ঘর্ষণ বল কাজ করছে যেটাকে F বলা হয়। এই দুটো বল যদি সমান হয় তবেই বস্তুটা মানে শিকলটা টেবিলের উপর থাকবে। সুতরাং বস্তুর যে ঘর্ষণ বল কাজ করছে সেটা যদি F ধরা হয়, তাহলে আর বস্তুর উপর মানে যে শিকলের উপর নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা যদি mg ধরি, এই দুটো সমান হতে হবে তবেই মানে শিকলটা টেবিলের উপর থাকবে। তো শিকলটা যদি টেবিলের উপর থাকে তাহলে এভাবে থাকতে হবে। এবার তাহলে আমরা ফ্রিকশন বল কী করে বের করতে হয় সেটা দেখা যাক। তো ফ্রিকশন বল মানে আমরা একটা আছে, ফর্মুলা আছে, সেটা হলো F = মিউ এম জি, যেখানে মিউ হচ্ছে ফ্রিকশন গুণাঙ্ক, এম হচ্ছে একক দূরত্বে মানে একক দূরত্বের বস্তুটার ওজন এম হলে, একক দূরত্বের বস্তুর ওজন এম, আর জি হলো গ্র্যাভিটি, সময় জানো। তো এখানে একক দূরত্বে বস্তুর দিয়েছে এম, তাহলে
বস্তুর একক দূরত্বের জন্য, মানে এটা যদি 1 মিটার মানে একক দূরত্ব হয়, তাহলে এখানে আছে 1.4 মিটার আছে হলো দূরত্ব। তাহলে একক দূরত্বের জন্য যদি এটা হয় এম হয়, তাহলে টোটাল দূরত্বের জন্য কত হয় 1.4। টোটাল যে ফ্রিকশন বল কাজ করছে সেটা হচ্ছে মিউ এমজি ইন্টু 1.4। টোটাল এই শিকলটার উপর এতটা ফ্রিকশন বল টেবিল ক্রিয়া করাচ্ছে, যাতে টেবিলের উপর বলের মানে শিকলটা থাকে। তাহলে হচ্ছে 1.4 ইন্টু মিউ এমজি। আর হলো এদিকে যে বস্তুর উপর যে ওজন বল কাজ করছে নিচের দিকে টানার জন্য, সেটা হচ্ছে হলো এমজি তো আছে, এম হলো একক ভরে বস্তুর ওজন, এবং এটা হচ্ছে 0.6 ইন্টু হলো 0.6। তো টোটাল যে মানে শিকলটার উপর উপর থেকে নিচে পর্যন্ত তার উপর যে কাজ করছে বলটা, সেটা হচ্ছে হলো 0.6 এমজি। এই দুটো যদি সমান হয় তবেই শিকলটা মানে টেবিলের উপর থাকবে। তাহলে দুটো যদি সমান করি, তাহলে এখানে জায়গা নেই, তাহলে চলো ফাঁকা করে দিই এটা। তো এখানে ফ্রিকশন বলে আমরা দেখলাম মিউ এম জি ইন্টু 1.4, এবং এখানে বস্তুর যে ওজন কাজ করছে সেটা হচ্ছে এম জি ইন্টু 0.6। এই দুটো যদি সমান, তাহলে এই দুটো যদি সমান করি, তাহলে আমরা ঘর্ষণ গুণাঙ্ক যেটা মিউ বলা হয় সেটা আমরা বের করতে পারি। তাহলে এমজি কেটে যাচ্ছে, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টু আসছে 0.6/1.4। তাহলে এখানে আছে 6/14 ইকুয়াল টু 3/7। এটা পেয়ে গেলাম আমরা যে টেবিল আর যে শিকলের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক, টেবিল আর শিকল, যে শিকল আর টেবিল রয়েছে তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করছে, যে ফ্রিকশন বল, সেই ঘর্ষণের গুণাঙ্ক যেটা মিউ, সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে মিউ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 3/7, যেটা আমরা ঘর্ষণ বল পেয়ে গেলাম। এবার কি বলেছে, ঘর্ষণ বল পেয়ে গেলাম, তাহলে এই যে এখানে যে টেবিল রয়েছে, এখানে শিকলটা এভাবে ঝুলছে, বস্তুর মধ্যে আমরা ঘর্ষণ গুণাঙ্ক পেয়ে গেছি। তো বস্তুটাকে আমাদের এবার টেনে তুলতে হবে। তাহলে যখন বস্তুটাকে টেনে তুলব, তখন এখানে রয়েছে 0.6 মিটার। এই যে 0.6 মিটার এটা রয়েছে, এই 0.6 মিটার আমাদের উপরে তুলতে হবে, কিন্তু 6 মিটার আমাদের কোনো মানে মাধ্যমের সাথে যুক্ত নেই, এটা বায়ুতে ঝুলছে, সুতরাং এর মধ্যে কোনো ঘর্ষণ বল কাজ করছে না। কিন্তু এখানে যখন আমরা এইটাকে টানছি, তাহলে এইটাকেও সরাতে হবে আমাদের। এটাকে সরানোর জন্য এর উপর একটা ঘর্ষণ বল কাজ করবে। সেই ঘর্ষণ বলটা প্রাথমিক অবস্থায় যে ঘর্ষণ বল থাকবে সেটা হবে, এটা হলো 1.4 মিটার। তাহলে 1.4 মিটারের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করবে, মানে আমাদের টোটাল গড় ঘর্ষণ বল কত হবে সেটা বের করতে হবে। তো টোটাল যে ঘর্ষণ বল হবে, টোটাল ঘর্ষণ বলকে আমরা এফ টি ধরে নিলাম, টোটাল ঘর্ষণ বল। তাহলে টোটাল ঘর্ষণ বল হচ্ছে তাহলে কত, এই যে এইটুকু শিকলের মধ্যে আমাদের প্রাথমিক অবস্থায় যে প্রথমে যে ঘর্ষণ বল কাজ করছে সেটা কত, তাহলে সেটা হচ্ছে আমাদের মিউ এম জি ইন্টু 1.4। তারপরে দিয়ে গেছে কি, যখন আমরা বস্তুটাকে টেনে তুলছি তখন এই বস্তুর উপর এই ঘর্ষণ বলটা কাজ করছে, এবং যখন বস্তুটা টোটাল উপরে উঠে যাচ্ছে তখন বস্তুটা স্থির হয়ে যাচ্ছে, তখন কোনো ঘর্ষণ বল আর কাজ করছে না। তাহলে টোটাল তাদের গড় ঘর্ষণ বল হবে, সেই সময় লাস্টে বস্তুটা স্থির হয়ে যাচ্ছে, টোটাল আমরা টেনে তুলে ফেলছি, সেই সময় আমার মধ্যে আর কোনো ঘর্ষণ বল তখন কাজ করবে না, তখন জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা অ্যাভারেজ মানে টোটাল যে ঘর্ষণ বলের গড় পাচ্ছি সেটা হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে টোটাল ঘর্ষণ বল আমাদের মানে গড় ঘর্ষণ বল কত হচ্ছে, মানে গড় কতটা বলের উপর কাজ করছে, ওভারঅল সব জায়গায় কাজ করবে যে ঘর্ষণ বল, সেটা হচ্ছে কত 2 দিয়ে যদি এটা ভাগ করে, তাহলে জিরো তো কোনো ব্যাপার নেই, চলে গেল এটা। তাহলে এদিকে 0.7 হয়, তাহলে যে টোটাল ঘর্ষণ বল আসে 0.7 মিউ এম জি। এটা আসছে আমাদের মানে গড় মানে অ্যাভারেজ যে ঘর্ষণ বল কাজ করছে শিকল আর টেবিলের মধ্যে, সেটা হচ্ছে 0.7, মানে সব জায়গাটায় মনে করতে পারি এই 0.7 মিউএমজি বল কাজ করছে। তাহলে আমরা মানে টোটাল এতটা বল কাজ করালে তবেই যে শিকলটা আছে শিকলটা উপরে উঠবে, তাহলে শিকলটা উপরে টেনে তুলতে পারবো। তাহলে আমরা এতটা বল কাজ করাচ্ছি, এবার হলো এতটা বল দিচ্ছে, এবার কতটা দূরত্ব অতিক্রম করাচ্ছি, 0.6 মিটার আমাদের চেঞ্জ করাচ্ছি।
তাহলে আমরা এতটা বল প্রয়োগ করছি কতটা দূরত্বের জন্য, 0.6 যদি দিয়ে দিই তাহলে প্রযুক্ত বল আমরা পেয়ে গেছি, এবং যদি সেকেন্ড দিয়ে দিই 0.6 তাহলে এটাই চলে আসে এই বল ইন্টু, এটা আমরা জানি বল এফ ইন্টু এস মানে দূরত্ব পেয়ে গেছো, তাহলে কত হচ্ছে এফএস। এফএস মানে কি প্রযুক্ত বল ইন্টু সরণ মানে কি কৃতকার্য, সুতরাং এখান থেকে তাহলে কৃতকার্য পরিমাণ বেরিয়ে আসছে। তাহলে চলো দেখা যাক। তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু তোমরা কি জানো এফ এস, এখানে এফ বের করলাম আমরা কত, অ্যাভারেজ যেটা বেরোলো এফ 0.7 মিউ এম জি, টোটাল যে সরণ হচ্ছে 0.6। এখানে মিউ আমরা প্রথমেই বের করেছি, এম এম এখানে দিয়ে আছে একক ভরে, মানে আমি এম আমরা ধরেছি একক ভরের জন্য, এখানে এম দিয়েছে 4 এবং জি গ্র্যাভিটি দেওয়া নেই ধরে নিতে হবে। তাহলে তাহলে আমরা বের করে মান বসিয়ে দিই, তাহলে এখানে 0.4 মিউ এর মান আমরা কি জানি 3/7, 3/7 এম 4 কেজি টোটাল, এবং একক দূরত্বের জন্য ভর কত হবে তাহলে বাই 2, এবং গ্র্যাভিটি কত জানো 10। তাহলে এখানে 0.6 তার দূরত্ব দিয়ে দিয়েছে 6। তাহলে দেখলে এবার যদি এখানে দেখা যায় তাহলে 10-এর জন্য এই শূন্যকে তুলে দিলাম, এই 10 কেটে দিলাম, এই 7 আর 7 কেটে গেল, তাহলে কি থাকছে 2 দিয়ে 3 4 কাটলো, তাহলে 2 থাকলো, 3 দুগুণে 6 ইন্টু 6 ইন্টু 0.6, এটা আমরা ওয়ার্ক বেরোচ্ছে। তাহলে 6 ইন্টু 0.6 মানে কি, মানে 636, 3.6 আমাদের বেরোয়। 3.6 মানে এতটা জুল সে কাজ করছে, মানে কার্যের একক জানি কি জুল, তাহলে 3.6 এটা হচ্ছে আমাদের জুল। এটাই হলো এই 3.6 জুল যদি সে কাজ করে, এই যে এখানে শিকলটা আছে, এই শিকলটা এবার ঝুলছে, এটাকে যদি সে 3.6 জুল কাজ করে, মানে 3.6 জুল কাজ করতে হবে তবেই সে এই শিকলটাকে সে উপরে টেনে তুলতে পারবে, তার টোটাল উপরে টেনে তুলতে 3.6 জুল তার কাজ করতে হবে। তো এটাই ছিল এই অঙ্ক, খুব ভালো অঙ্ক। তো এখানে নিচে করে দেওয়া আছে ভালো করে দেখ, চলো দেখা যাক। এই দেখো এখানে দিয়ে আছে, দেখো শিকলটি, এই দেখো এখানে একটা শিকল ধরে নেওয়া আছে, এই এখানে দূরত্ব 1.7 মিটার, এটা হলো দূরত্ব দিয়েছে 0.6 মিটার। তাহলে দেখো শিকলে ঝুলছে, শিকলটি টেবিলের, এই যে শিকল টেবিলে ঝুলছে, এবার টেবিল আর শিকলের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করছে। দেখো এই যে টেবিলের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করছে সেটাই টেবিলের সঙ্গে যে ঝুলছে সেই ঝুলন্ত বল ওজনের দিকে নিচের দিকে কাজ করছে। এই দুটো বল সমান হলে তবে টেবিলটার উপর শিকলটা স্টেবল থাকবে। তাই জন্য এই যে টেবিলের মধ্যে ঘর্ষণ বল এবং ঝুলন্ত শিকলের ওজন দুটো সমান করে দেওয়া হয়েছে। এই যে ঘর্ষণ বলের একটা সূত্র আছে সেটা হচ্ছে মিউ এমজি, এবং এটা হলো মিউ এমজি হলো ঘর্ষণ বল একক দূরত্বের জন্য, টোটাল এতটা দূরত্বের উপর কাজ করছে সেই জন্য মিউ এমজি এইস হলো, এবং এটা হলো ওজন, ওজন একক ভরাত্বের জন্য একক দূরত্বের জন্য মিউ এমজি কাজ করে, এবং টোটাল এতটা দূরত্ব আছে তাই জন্য টোটাল মিউ এমজি ইন্টু 6 হয়ে গেল। দেখো যেখানে মিউ হলে ঘর্ষণ গুণাঙ্ক, এম হচ্ছে একক ভরের একক দৈর্ঘ্যের ভর, আর জি হচ্ছে গ্র্যাভিটি। তাহলে এখান থেকে আমরা মিউ এর মান পাচ্ছি 3/7। তা শিকলের উপর যে কার্য করছে, যে ঘর্ষণ বলটা কাজ করছে টোটাল গড়, মানে প্রাথমিক এখানে যে হচ্ছে, এখান থেকে যদি তুলে নেবো তখন তাদের মধ্যে টোটাল যে ঘর্ষণ বল, মানে ওভারঅল যেখানে আমরা সব জায়গায় যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা যদি আমরা সব জায়গাতে, সেটা যদি আমরা প্রাথমিকভাবে বের করি তাহলে হ্যাঁ, যে প্রাথমিক যে ঘর্ষণ বল সেটা আসছে আমাদের মিউ এমজি ইন্টু 7, যে প্রাথমিক ঘর্ষণ বল এটার উপর কাজ করছে। যখন আমরা পুরো পুরো শিকলটাকে উপরে তুলে নেবো তখন তাদের মধ্যে ঘর্ষণ বল শূন্য হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা গড় করে নিই তাহলে টোটাল ওভারঅল কতটা ঘর্ষণ বল মানে প্রত্যেকটা শিকলের উপর কাজ করবে সেটা হবে 0.7। এতটা বল যদি কাজ করায় তবে, এতটা বল তার কাজ করতে হবে তবে সে বস্তুটা তুলতে আমরা পারবো, সক্ষম হব। এখানে আমরা পেয়ে গেলাম বলের ইয়ে। তো আমরা জানি কৃতকার্য মানে কি, কৃতকার্য মানে কি বল বা ইন্টু সরণ, বলে যে পেয়ে গেলে আর সরণ এই যে, তাহলে বল ইন্টু সরণ করে দিলে তাহলে এখানে পেয়ে গেলে 3.6 জুল পার সেকেন্ড, জুল। মিউর মান এখানে বের করা হয়েছে, প্রথমেই এম দিয়ে দিয়েছে একক ভরের জন্য, এটা 2 দিয়ে ভাগ করা হলো, আর জি গ্র্যাভিটি 10 মিটার পার সেকেন্ড।
ওকে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে।